once again welcome to all of you. মডার্ন হিস্ট্রি পার্ট 2 নিয়ে এসেছি। যদি অনেক দিন হয়ে গেছে পার্ট 1 আর পার্ট 2 এর জন্য একটু দেরি হওয়ার মেন কারণ এর আগে অলরেডি 2 থেকে 3 বার ভিডিও শ্যুট করা হয়েছে, বাট মোবাইল যখনই আমি আপলোড করতে যাচ্ছি হ্যাং হয়ে যাচ্ছে। এই নিয়ে 3 বার মানে থার্ড টাইম এটা শুটিং করছি একই টপিকের উপর। ছোটো গরিবের মোবাইল বুঝতেই পারছো, বাকিটা একটু ম্যানেজ করে চলতে হবে। চারিদিকে পরিস্থিতিও বুঝতে পারছো কীভাবে চলছে সিচুয়েশান। সবাইকে একটাই মেসেজ, প্লিজ স্টে হোম, স্টে সেফ। পরিস্থিতি যাই হোক, সবাইকে ঘরে থেকেই যুদ্ধ করতে হবে, আর এই সুযোগগুলোকে কাজে অবশ্যই লাগাতে হবে, নাহলে কোনো বিকল্প তো আমাদের কাছে একদম কিছু নেই। তো যাই হোক, আমরা শুরু করেছিলাম মডার্ন হিস্ট্রি পার্ট 1, আর আজকে শুরু করবো পার্ট 2। ওকে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হোয়াট এক্স্যাক্ট সিচুয়েশন অ্যাট দ্য টাইম ইন্ডিয়া ওয়াজ। ভারতবর্ষের কোথায়, কখন, কোন রাজ্য এবং কে অবস্থান করছে, অ্যান্ড হোয়াই ব্রিটিশ কোম্পানি মোস্টলি ফোকাসিং অন বেঙ্গল এরিয়া। আমরা মোস্টলি বেঙ্গলকে নিয়ে ডিল করবো, বিভিন্ন গভর্নর জেনারেল কেন কীভাবে। দেখো, ইনিশিয়ালি যখন ব্রিটিশরা ভারতবর্ষে ধীরে ধীরে এক্সপ্যান্ড করছে, তখন মারাঠাদের অবস্থান কোথায় রয়েছে। মারাঠাদের জাস্ট টাইম পিরিয়ডটা একটু মেনশন করার চেষ্টা করো। দেখো, 1740 থেকে 1761 মারাঠা ওয়াজ ইন পিক সিচুয়েশন, অর্থাৎ 1761 যেখানে ব্যাটল অফ তৃতীয় পানিপথের যুদ্ধ, সেখান থেকে দেখবে মারাঠারা হেরে যাবে, বাট তবুও দেখবে এদের সিচুয়েশন ওয়াজ ইন দ্য পিক সিচুয়েশন। এক্স্যাক্টলি মারাঠা কথা যখন বলছি, হায়দ্রাবাদ রয়েছে, কর্ণাটক রিজন রয়েছে। কর্ণাটকের যুদ্ধ হচ্ছে ফ্রেঞ্চদের সাথে ব্রিটিশদের। এছাড়াও দেখবে 1759 ডাচদের সাথে ব্রিটিশদের যুদ্ধ হবে, ডাচদেরকে হারিয়ে দেওয়া হবে। তারপর 1760 সেখানে ফ্রেঞ্চ কোম্পানিকে ব্রিটিশ হারিয়ে দেবে। অর্থাৎ ধীরে ধীরে যত ইউরোপিয়ান কোম্পানি থাকবে সবাইকে ধীরে ধীরে ডিলিট করতে থাকবে। বাট ইন দিল্লি, এই সময় দিল্লিতে কে অবস্থান করছে? আমাদের সুপ্রিম অথরিটি, দিল্লির মুঘল বাদশাহ শাহ আলম টু। এক্সাক্ট সিনারিও দেখার চেষ্টা করবে কোথায় কি অবস্থান করছে। দেখো, প্রথম থেকে বলি, যখন ঔরঙ্গজেবের সময় ছিল, অর্থাৎ 1760 যখন ঔরঙ্গজেবের মৃত্যু হয়, এবং মৃত্যু হয়েছিল কোথাও? ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রে। ঠিক মৃত্যুর আগে পর্যন্ত সাউথ ইন্ডিয়াতে কতদিন কাটিয়েছে? বহু বছর সময় কাটিয়েছে। দিল্লি ছেড়ে চলে গিয়ে সাউথ ইন্ডিয়া কাটিয়েছে, যেখান থেকে আমরা একটা টার্ম ইউজ করি ডেকান আলসার, এবং মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে ধরে থাকি। এখানে এতদিন কি করে সম্ভব যে গোটা ভারতবর্ষ সাম্রাজ্য চালানোর জন্য দিল্লিকে চালাবে সাউথ ইন্ডিয়া থেকে? কি করে পসিবল? তার জন্য তো অবশ্যই টাকা পয়সা লাগবে, ধন সম্পদ। অ্যান্ড বিকজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টর দ্যাট ইজ বেঙ্গল। সেই সময় বেঙ্গল যখন বলছি, অর্থাৎ প্রেজেন্ট ডে উড়িষ্যা, বিহার, বেঙ্গল অর্থাৎ বাংলা, বাংলাদেশ, আসাম, পুরোটাকে কেন্দ্র করে বলছি আমরা বেঙ্গল। অ্যান্ড সেই বেঙ্গল এরিয়া মোস্টলি বলা হয় আউট অফ 100% মোর দ্যান 40% ট্রেড কামিং ফ্রম বেঙ্গল অনলি। অর্থাৎ যদি ইন্ডিয়াকে বলা হয় গোল্ডেন স্প্যারো, দেন বেঙ্গল উইল বি কল্ড অ্যাজ হার্ট অফ গোল্ডেন স্প্যারো। অর্থাৎ যত রকম সম্পদ বেঙ্গল এরিয়াতেই ছিল। ইভেন অলওয়েজ দেখবে বেঙ্গল শুধু নয়, সেই প্রাচীন কাল থেকে দেখবে সুলতান যুগ থেকে বেঙ্গলকে সবাই ফোকাস করে রাখবে। সুলতান থেকে, মোগল থেকে সবাই প্রত্যেকবার বেঙ্গলকে অ্যাটাক করার চেষ্টা করেছে। ঠিক ঔরঙ্গজেবের সময় পর্যন্ত ঠিকঠাক ছিল, কারণ ঔরঙ্গজেব যখন একজন সুবেদার নিয়োগ করবে মুর্শিদ কুলি খাঁকে বেঙ্গল এরিয়াতে, এবং মুর্শিদ কুলি খাঁ ঠিকঠাক রেগুলার খাজনা দিয়ে থাকবে, সেই খাজনার দৌলতে ঔরঙ্গজেব সাউথ ইন্ডিয়ায় থাকার মানে সাহস করবে। অর্থাৎ টাকা পয়সার প্রবলেম হবে না, বেঙ্গল থেকে রেগুলারলি তো পে করতেই থাকবে। বাট প্রবলেম অ্যারাইজ আফটার দ্য ডেথ অফ ঔরঙ্গজেব। যখন ঔরঙ্গজেব 1707 খ্রিস্টাব্দে মারা যাবে, তারপর যত রিজিনাল কিংডম, অর্থাৎ বেঙ্গলে রয়েছে মুর্শিদ কুলি খাঁ, হায়দ্রাবাদ, আওয়াধ রিজিয়ন, কর্ণাটক রিজিয়ন, অলমোস্ট পাঞ্জাব রিজিয়ন, সব এরিয়াগুলো ধীরে ধীরে ডেভেলপ করবে। অর্থাৎ বিকজ অফ সেন্ট্রাল অথরিটির উইকনেস, রিজনাল সেন্টার বিকামিং ইন্ডিভিজুয়াল অথরিটি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট হিসেবে স্বাধীনতা ঘোষণা করবে সবাই, এবং ধীরে ধীরে খাজনা দেওয়া বন্ধ করে দেবে। অর্থাৎ বেঙ্গল এরিয়া চলে যাবে শুধুমাত্র পার্টিকুলার সুলতানদের হাতে।
স্বাধীনভাবে চলবে। তবে সিনারিও দেখবে ব্রিটিশরা কেন এবং কিভাবে বেঙ্গলকে অ্যাটাক করবে। যখন প্রথম থেকে এদের ইনিশিয়াল স্টেট শুরু হবে, যে কিভাবে এক্সপেনশন শুরু হবে, দেন তিনটে প্রভিন্সকে কেন্দ্র করে, মাদ্রাস প্রভিন্স, বোম্বে প্রভিন্স অ্যান্ড ক্যালকাটা হোটোলিয়াম যেটাকে বলি, এই তিনটে প্রভিন্সকে কেন্দ্র করে এদের বিজনেস শুরু হবে। প্রথম থেকে যখন সুরাটে ছিল, সুরাটে যখন দেখলো আধিপত্য বিস্তার করতে পারছে না, সুরাট থেকে মুসলিমপত্তনম চলে আসলো, সেখান থেকে মাদ্রাস, মাদ্রাস থেকে বোম্বে, দেন বেঙ্গলকে কেন্দ্র করে শুরু হলো বাণিজ্য। এবং প্রথম থেকে বলা হতো প্রত্যেকটা প্রেসিডেন্সির পার্টিকুলার এক একজন পদাধিকার পদে, যাকে গভর্নর হিসেবে বলে থাকি, বাট গভর্নর টার্মটা ইনিশিয়ালি ছিল না। এখানে বলা হয় যখন প্রথম রাজা ড্রেককে আমরা যখন পড়বো, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, যেটা নিযুক্ত করেছিলেন ক্যালকাটা কাউন্সিল, অর্থাৎ ফোর্ট উইলিয়াম থেকে নিযুক্ত করা হয়েছিল। এক্স্যাক্টলি রাজা ড্রেক যখন বেঙ্গলে আছে, সেই সময় রবার্ট ক্লাইভ সাউথ ইন্ডিয়াতে অ্যাজ এ স্পেশাল অফিসার হিসেবে রয়েছে। প্রথম থেকে যখন রবার্ট ক্লাইভ ভারতবর্ষে আসে, এক্স্যাক্টলি কোনো সেন্ট্রাল অথরিটি হিসেবে আসেন, একজন শপকিপার হয়ে ভারতবর্ষে মাদ্রাস এরিয়াতে ছিল। বাট বিকজ অফ দিস বেঙ্গল ক্রিটিক্যাল সিচুয়েশন, অর্থাৎ সিচুয়েশন ওকে ডিমান্ড করেছিল বেঙ্গলে আসতে, রজার ড্রেক যখন সামলাতে পারছে না, কি করে পারছে না সেটা একটু দেখার চেষ্টা করছি। দেখো, যখন অরঙ্গজেব মারা যাবে, তারপর মুর্শিদ কুলি খাঁ আসবে বেঙ্গল এরিয়াতে। ঠিক মনে করো 1717 একটা কি ঘটনা ঘটেছিল, বলেছিলাম এর আগের পার্টটাতে। 1717-তে দিল্লি সুলতান কোম্পানিকে কি প্রদান করবে? ফরমান, অর্থাৎ দস্তক, দস্তক প্রদান করবে। ফরমান একই টার্ম বিভিন্নভাবে ইউজ করা হয়, এবং যেটাকে নিশানও বলে থাকি। এবং তার থ্রুতে বলা হলো যে এর থেকে কোম্পানি রাইট পেয়ে যাবে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার। দেখো, রাইটটা কোথা থেকে নেওয়া হচ্ছে? দিল্লি থেকে। দিল্লি থেকে রাইট দেওয়া হচ্ছে ব্রিটিশ কোম্পানিকে বেঙ্গল এরিয়াতে বিজনেস করার জন্য। অথচ বেঙ্গল এরিয়া কিন্তু স্বাধীনভাবে রয়েছে, যার স্বভাবতই রাখতে একটু হবেই। বেঙ্গলের যে স্বাধীন সুলতান, তার উপরে দিল্লি সুলতান রাইট দিয়ে দিচ্ছে ব্রিটিশ কোম্পানিকে ফ্রিতে বাণিজ্য করার জন্য। তো এখানকার বণিকরা কি করবে? স্বভাবতই একটু রেগে যাবে, এবং তার ফলে পরবর্তীকালে বেঙ্গলের সুলতান ব্রিটিশ কোম্পানির সাথে দ্বন্দ্ব শুরু করবে। দেন মুর্শিদ কুলি খাঁর পর সরফরাজ খান আসবে, তার সাথেও মতভেদ হবে এই বিভিন্ন কারণে, দস্তকের মিস ইউজ করার জন্য। দেন সরফরাজ জাং আসবে 1739-এ। এগুলো বেঙ্গল হিস্ট্রিতে ডিটেলস পড়ানো হবে, জাস্ট আমি সাম আপ করার চেষ্টা করছি। দেন এগেন 1740-এ আলিবর্দী খাঁ আসবে। বলে আলিবর্দী খাঁ এবং মুর্শিদ কুলি খাঁর জেনারেশন ডিফারেন্ট, এবং যে কারণে 1739 একটা যুদ্ধ হয়, যে যুদ্ধের নামকরণ করা হয়েছে ব্যাটল অফ গ্রিজার, যেখান থেকে সার্টেন চেঞ্জ অফ পলিটিক্যাল স্ট্রাকচার ইন বেঙ্গল এরিয়াতে। এবং এই ঘটনাকে বলা হয় বঙ্গ বিপ্লব। বাংলার একটা বিপ্লব এনে দেওয়ার চেষ্টা করেছিল, ব্যাটল অফ গ্রিজার থেকে ধরা হয়। এবং তারপরে 1756-তে গিয়ে হবে রিয়েল পিকচার, অর্থাৎ ছোটা বাচ্চা সিরাজদৌল্লা, মাত্র 19 বছর বয়স এক্স্যাক্টলি, সেই সময় এসে সিংহাসনে বসবেন, যখন তার বয়স ভ্যালেন্টাইন্স ডে পালন করার, আর তখন এসে সিংহাসনে বসবে। ইভেন সিরাজদৌল্লা নয়, ইতিহাসে অনেক রাজা পাবে, যেমন মুঘল সাম্রাজ্য থেকেও আকবরকেও দেখবো আমরা মাত্র 12-14 বছর বয়সে, বাবরও এসেছিল ছোট বয়স থেকেই রাজা হয়েছিল, বাট তাদের ব্যাকগ্রাউন্ড ছিল ডিফারেন্ট। যখন সিরাজদৌল্লা সিংহাসনে বসছে, নিজের পরিবারেই রয়েছে শত্রুর পরিমাণ প্রচুর বেশি। দেখতেই পাবে ব্যাটল অফ পলাশির কারণগুলো থেকে, নিজের ফ্যামিলির সবাই নিজের এগেনস্টে কাজ করছে। তো কি করে সম্ভব? স্বভাবতই এই সুযোগগুলো, মানে নিজের ফ্যামিলির মধ্যে যে দ্বন্দ্বটা ছিল, হিংসা একে অপরের প্রতি, মির্জাফর রায়দুল্লভ, বলা হয় রায়দুল্লভের সঙ্গে মির্জাফরের সিরাজদৌল্লার যে দ্বন্দ্ব, মেন কারণ ছিল এক রাজ দরবারে তাকে সবার সামনে এক থাপ্পড় মেরেছিল, এবং তারপর থেকে প্রতিজ্ঞা করেছিল সিরাজদৌল্লাকে তার গদি থেকে হটাবে। এটা একটা রিজন বলা হয় বিভিন্ন জায়গায়। ওকে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাক্টর রয়েছে। এবং মির্জাফরকে প্রচুর লোভ দেখানো হয়েছিল রবার্ট ক্লাইভের তরফ থেকে, এবং সে তার দরুন এই অধপতনের চেহারা দেখতে হয়েছে। পলাশির যুদ্ধ যেখান থেকে পাবো, এবং পলাশির যুদ্ধের সেভালের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে বলা হয় ব্ল্যাক হোল ট্র্যাজেডি একটা ঘটনা। ব্ল্যাক হোল ট্র্যাজেডি কি ছিল? যেখানে ছোট্ট একটা ঘরের মধ্যে
146 ব্রিটিশ পার্সনকে আটকে দেওয়া হয়েছিল, এবং সেখানে আউট অফ 146 123 ওয়ার ডাইড বিকজ অফ সাফোকেশন। এটা বলা হয়ে থাকে। ইভেন আমাদের বিখ্যাত অ্যানিমেশন বলেছে এটা তো জিওলজিক্যালি নট এক্স্যাক্টলি কারেক্ট, বলা হয় অ্যারিথমেটিক্যালি তো ওকে, বাট জিওমেট্রিক্যালি রং। ইভেন ফেমাস কোড, পরীক্ষা অনেকবার এসেছে। তো যাই হোক, সেই ঘটনাকে ব্রিটিশ ঠিক ইজিলি নিতে পারেন। তার পরবর্তীকালে রবার্ট ক্লাইভ মাদ্রাস থেকে ওকে নিয়ে আসা হবে বেঙ্গল এরিয়াতে, এবং বেঙ্গল এরিয়াতে আনার পর থেকে শুরু হবে রিয়াল পিকচার। এবার রবার্ট ক্লাইভের সম্বন্ধে যদি বলতে হয়, প্রথম থেকে যেমনই ছিল, ভারতবর্ষে যখন এসেছিল ভিখারি হয়ে, এবং যখন রবার্ট ক্লাইভ নিজের দেশে ফিরে গিয়েছিল লন্ডনে, বলা হয় ইউরোপের বেশ কয়েকটা কান্ট্রি, সুইডেন, নরওয়ে, টোটাল 2-3টে দেশ মিলে যত সম্পদ নেই, রবার্ট ক্লাইভের হাতে একা এতটা সম্পদ রয়েছে। এবার তারপর 1760-এর আশেপাশে এর উপরে কিছু মোকদ্দমা চলতে থাকে ব্রিটিশ পার্লামেন্টে, এবং সেখানে সে ঝামেলার দরুন তাকে ভিক্টিমাইজড করা হয়। এবং পরবর্তীকালে রিয়াল পিকচার চলেও আসে যে হি ওয়াজ মোস্ট কারাপ্টেড পার্সন, এবং বলা হয় 1774 নাগাদ বিকজ অফ দিস ক্রিটিক্যাল সিচুয়েশন যখন কেম ইনটু পিকচার রিয়াল পিকচার, তখন অটোমেটিক্যালি কমিটেড সুইসাইড। আবার কোথাও বলা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, যখন সব ঘটনাগুলো সবাই জানতে পেরেছে। তাহলে বুঝতে পারছো ভারতের সম্পদ কি করে ধীরে ধীরে বিদেশে চলে যাচ্ছে। আফটার ব্যাটল অফ পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ, এই দুটো মেন ইকুয়েশনটাকে পুরোটাই চেঞ্জ করে দেয় ভারতবর্ষে। এবং রিয়াল পিকচার কিভাবে চেঞ্জ হচ্ছে, এক্স্যাক্ট ডিটেলস পলাশির যুদ্ধ এবং ব্যাটল অফ বক্সারের সময় একটু ডিটেলস বলবো। দেখো, বলা হয় ব্যাটল অফ পলাশি এরপর থেকে ভারতবর্ষের পিকচার পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তার কারণ এই যুদ্ধের পর থেকে ওরা রিয়ালাইজ করবে, অর্থাৎ ব্রিটিশ কোম্পানি ফুললি ক্লিয়ার রিয়ালাইজ করবে যে ভারতবর্ষের রাজাদেরকে হারিয়ে আমরা পলিটিক্যাল পাওয়ার অ্যাকসেপ্ট করতে পারি। ইভেন বলা হয় প্রথম ইউরোপিয়ান কোম্পানি, ফ্রেঞ্চ কোম্পানি ডুবলে প্রথম রাস্তা দেখিয়েছিল ভারতবর্ষের কোনো রাজাকে হারিয়ে ভারতের পলিটিক্যাল পাওয়ার ক্যাপচার করা যেতে পারে। আর যদি পলিটিক্যাল পাওয়ার ক্যাপচার হয়ে যায়, পলিটিক্যাল থেকে চলে আসবে আমাদের ইকোনমিক পাওয়ার, আর ইকোনমিক পাওয়ার যখন ক্যাপচার হয়ে যাবে অটোমেটিকলি রাজ করতে আর অসুবিধা হবে না। এক্স্যাক্টলি তাই ঘটেছিল 1757 বিদ্রোহের পর। এর ক্লজ কি হেরে যাওয়ার পর, ব্রিটিশ কোম্পানি জিতে যাওয়ার পর কি ক্লজ দিয়েছিল এবং কি শর্ত দিয়েছিল ভারতবর্ষকে, এক্স্যাক্ট ভারতবর্ষ নয় বেঙ্গল এরিয়াকে, সেগুলো ডিটেলসে পরে গিয়ে দেখবো। এবং ব্যাটল অফ বক্সার পর বলা হয় ফুল ইকুয়েশন চেঞ্জ। ভারতের টাকা দিয়ে ভারতের সম্পদ কিনে বিদেশে বিক্রি হচ্ছে, এবং বিদেশে গিয়ে সেটাকে পলিশড হয়ে আবার আমাদের দেশে বেশি দামে বিক্রি হচ্ছে। মানে কিভাবে সম্পদের ড্রেন হচ্ছে, যেখান থেকে টার্মটা এসেছে ড্রেন অফ অয়েল থিওরি। তো ড্রেন অফ অয়েল থিওরি গিয়ে পরে আমরা ডিটেলস আলোচনা করবো। এবার যেটা বলছে না, রবার্ট ক্লাইভ প্রথম দিকে ছিল মাদ্রাজ এরিয়াতে, আর দেন পরবর্তীকাল আসবে বেঙ্গল এরিয়াতে। আর বেঙ্গল এরিয়াতে প্রথম থাকবে রজার ড্রেককে নিযুক্ত করবেন ক্যালকাটা কাউন্সিল, এবং ক্যালকাটা কাউন্সিলের পরিস্থিতি দেখবে যে রজার ড্রেকের দ্বারা সম্ভব হবে না, রবার্ট ক্লাইভকে গিয়ে নিয়োগ করা হবে পরবর্তীকালে। এবং রবার্ট ক্লাইভের সময় ব্যাটল অফ পলাশি হবে, পলাশির যুদ্ধের পর টিটি হবে, টিটি হয়ে চলে যাবে বাড়িতে, এবং পরবর্তীকালে চলে আসবে ভ্যানসিটার এসে কিছুদিনের জন্য সামলে রাখবে। রবার্ট ক্লাইভ মির্জাফরকে তৈরি করে দেবে বেঙ্গল এরিয়াতে অ্যাজ এ বিশ্বাসঘাতক, এবং মির্জাফরের সাথেও ঠিকঠাক কিছুদিন চলবে না। বন্ধন খুব একটা ভালো থাকবে না। দেন এগেন মির্জাফরকে হটিয়ে মীর কাসিমকে বসানো হবে। মীর কাসিমকে যখন বাংলার রাজা করবে, এখান থেকে আরো একটা ইকুয়েশন যেখান থেকে বলা হয় ব্যাটল অফ বক্সারের মেইন কারণ। তো হ্যাঁ, এখানে একটা ডিবেটেবল কোশ্চেন যে ব্যাটল অফ বক্সারের সময় বাংলার রাজা কে ছিল, অনেকবার কোশ্চেন পাবে। দেখো, ব্যাটল অফ বক্সার যুদ্ধ হয়েছে মেইনলি মীর কাসিমকে হটিয়ে দেওয়ার জন্য। তবে মীর কাসিম হটে গিয়েই চলে যাওয়ার পর মীর কাসিম এবং দিল্লির সুলতান এবং আওয়াজের সুলতান সবাই মিলে কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তবে এক্স্যাক্ট যদি বলা হয় যে ব্যাটল অফ বক্সারের সময় বেঙ্গলের রাজা কে ছিল, অবশ্যই মীর কাসিম হবে না। মীর কাসিম হটিয়ে আবার মির্জাফরকে আনা হবে। ওকে, তো সেই মীর কাসিমের সঙ্গে দ্বন্দ্বের কারণ কি ছিল? সেম কারণ, একই। সেই সময় বলা হতো সলপিটার বন্দুক তৈরি করার জন্য, যেটা মেন ফিচার্স মেন অস্ত্র বলতে পারো। সলপিটার বারুদ তৈরি করা হয় যেখান থেকে। তার সুপ্রিম অধিকার ছিল ব্রিটিশ কোম্পানির হাতে, এবং সেটা ছিল কোথায়? প্রথম দিকে কলকাতাতে। সেই মীর কাসিম যখন ক্যালকাটা থেকে
অর্থাৎ গান পাউডার ফ্যাক্টরি নিয়ে চলে যাবে মুঙ্গের। তখন ব্রিটিশ কোম্পানি ভাববে এটা কি জন্য হচ্ছে, মুঙ্গের কেন নিয়ে যাচ্ছে গান পাউডার অথরিটি, গান পাউডার ফ্যাক্টরি। তখন মীর কাসিম বলবে এখানকার ওয়েদার আমার শ্যুট করছে না, তাই মুঙ্গেরে নিয়ে চলে যাচ্ছে। তখন পর্যন্ত ঠিক আছে, বাট যখন দেখছে যে গান পাউডার তৈরির জন্য যেটা সালফেটার লাগে সেটার জন্য মুঙ্গেরের মানে মীর কাসিম অন্য কোনো এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে, যেটা আমাদের ব্রিটিশ কোম্পানির সঙ্গে নয়। এখান থেকে একটা টার্ম চলে আসে, ইলিউসি ইনসিডেন্ট বলে একটা ঘটনা রয়েছে, ইলিউস ইনসিডেন্ট বলা হয়। ইলিউস নামে ব্যক্তি যার হাতে ছিল গান পাউডারের পুরোর দায়িত্ব, এবং সেখান থেকে বলা হয় যে ইলিউসি কোম্পানিকে রিপোর্ট করবে যে অটোমেটিকলি অন্য থার্ড পার্টির সঙ্গে যোগাযোগ করছে গান পাউডার তৈরি করার জন্য, বন্দুক তৈরি করার জন্য। এগেন বলবে এটা কিসের জন্য, তুমি বন্দুক তৈরি করছো অন্য কারো কাছ থেকে নিয়ে, তোমাদের শত্রুকে, মানে মুঙ্গের মীর কাসিমকে বলা হবে তোমার শত্রুকে। এখন কি করে বলবে যে শত্রু তো তোমরাই, সামনাসামনি কি করে বলবে। যাই হোক, এই ছিল মেন কিছু দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের পর ব্যাটল অফ বক্সার হবে, এবং বক্সারের যুদ্ধের পর কি কি ইকুয়েশন সেগুলো ডিটেলস দেখবো। এগেন রবার্ট ক্লাইভ তখন ইনিশিয়ালি ছিল না, বলা হয় ব্রিটিশে তখন ওর বিরুদ্ধে কেস চলছে, আবার ব্রিটিশ থেকে নিয়ে আসা হবে এলাহাবাদ ট্রিটি করার জন্য। এলাহাবাদের ট্রিটি হবে, হওয়ার পর 2 বছর থাকবে ভারতবর্ষে, এবং এই কেস কন্টিনিউ থাকবে, আবার চলে যাবে। তখন পরবর্তীকালে কমিটেড সুইসাইড করবে, এবং যাওয়ার পথে একটা কাজ করে যাবে যেটা বলছে ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম। এই ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম চালু করে যাবে, আর সেটাও বেঙ্গল এরিয়াতে। হোয়াট ইজ ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম? দেখো, ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম অ্যান্ড ডায়ার্কি সিস্টেম, বাংলায় মিনিং দুটোই সেম, দুটোই দ্বৈত শাসন। এখানে ডুয়াল গভর্নমেন্টের কথা বলা হয়েছে, যেখানে 1765 পর এলাহাবাদ ট্রিটি যখন হবে, এখানে দিওয়ানি রাইটের কথা বলা হয়। দিওয়ানি রাইট অর্থাৎ কালেকশন অফ রেভিনিউ উইদাউট রেসপন্সিবিলিটি, মানে কোন রকম রেসপন্সিবিলিটি থাকবে না, রেভিনিউ কালেকশন করবে শুধু ব্রিটিশ কোম্পানি। আর রেভিনিউ কালেকশন করবে ডেপুটি দিওয়ান। ডেপুটি দিওয়ান কি হবে? আর রাজার নিচে, অর্থাৎ দিওয়ানের নিচে থাকবে, নবাবের নিচে থাকবে ডেপুটি দিওয়ান। আর এই ডেপুটি দিওয়ানকে নিযুক্ত করবে ব্রিটিশ কোম্পানি, অর্থাৎ ব্রিটিশ কোম্পানির মেন টার্গেট ইকোনমি, নাথিং এলস। আর যে দিওয়ান অর্থাৎ যে রাজা থাকবে সে শুধু নামে মাত্রই রাজা। এই সিস্টেমটা বলছে ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম। ডেপুটি দিওয়ান কালেকশন করে কাকে দেবে? ব্রিটিশ কোম্পানিকে, এবং ব্রিটিশ কোম্পানি গুডসগুলো কিনে বিদেশে নিয়ে চলে যাবে, বিদেশ থেকে প্রসেস হয়ে ভারতবর্ষে আবার ফিরে আসবে, আবার বেশি দামে বিক্রি করবে। এই সিম্পল পলিসিগুলো একটু মাথায় ইউজ করতে হবে, তাহলে দেখবে হিস্ট্রি ওয়ান অফ দ্য ইজিয়েস্ট আই থিঙ্ক। কিছু সিম্পল ক্রোনোলজি এক্সাক্ট বললে ভুল হবে, জাস্ট কনসেপ্ট কোরিলেশন, কনসলিডেশন, এই 3টে জিনিসকে ইউজ করে চলো। হিস্ট্রি উইল বি ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট আই থিঙ্ক। যে বাকি ডিটেলস আমি অন্যভাবে পিডিএফ ফরম্যাটে করানোর চেষ্টা করছি, দেখা যাক কীভাবে তোমরা ক্লিয়ার বুঝতে পারো। আর বাকি যা ডাউট থাকবে এরপরেও সবসময় থাকবো, কমেন্ট সেকশনে বলতে পারো। আর আদারওয়াইজ যখন ক্লাস শুরু হবে তখন বাকি ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, দেখা যাক পিডিএফে কী আছে এবার। ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, রজার ড্রেক। রজার ড্রেক স্পেলিং একটু মিস্টেক আছে, DRAKE হবে। যাই হোক, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল টার্মটা ইউজ করা হচ্ছে, বাট এক্স্যাক্টলি সেটা নয়। গভর্নর টার্মটা নিয়ে একটু কনফিউশন রয়েছে, যদিও রবার্ট ক্লাইভের টাইম থেকে ধরা হয় ফার্স্ট গভর্নর টাইম পিরিয়ড। হ্যাঁ, কিছু কিছু বইতে মেনশন করা রয়েছে রজার ড্রেক, বাট এখানে রজার ড্রেককে আমরা ধরে নিচ্ছি আপাতত। তো ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল রজার ড্রেক, অ্যান্ড এর সময় কী কী ঘটনা ঘটেছে, মোস্টলি যেগুলো পরীক্ষাতে এসে থাকে সেগুলি বলার চেষ্টা করছি। এছাড়াও অনেক ঘটনা রয়েছে যেগুলো আমি সবগুলো মেনশন করছি না, মোস্ট ইম্পর্টেন্টগুলি বলছি। দেন ডিউরিং হিজ টাইম ব্যাটল অফ পলাশি স্পেলিংটাও এখানে একটু মিস্টেক আছে, PLA হবে, PLASSEY। সো ডিউরিং হিজ টাইম ব্যাটল অফ পলাশি ওয়াজ ফট। এর সময় পলাশির যুদ্ধ হয়েছিল 23 জুন 1757। যুদ্ধের কারণ, যুদ্ধ কেন হয়েছিল, যুদ্ধের ফলাফল, অল ডিটেলস সেপারেট ভিডিওতে বলা হবে, অসুবিধা নেই। অ্যান্ড দেন ব্ল্যাক হোল ট্র্যাজেডি, যেটা একটু আগে বললাম, টোটাল 146
ক্যান্ডিডেট আর 146 পার্সনকে ছোট্ট একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল, এবং আউট অফ 146, 123 পার্সন ওয়ার ডেড বিকজ অফ সাফোকেশন। ইভেন বলা হয় এ নিয়ে অনেক ডিবেটও রয়েছে, আদৌ কতজন মারা গিয়েছে। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে কথা বলা হয়েছে। অ্যান্ড ফেমাস ইন্ডিয়ান হিস্টোরিয়ান আর ন্যাশনাল লিডার অ্যানি বেসান্ত, যার কোট আনকোট একদম ডিরেক্টলি এটাই হয় যে কে বলেছিল এই ঘটনাকে কেন্দ্র করে, ব্ল্যাক হোল ট্র্যাজেডিকে কেন্দ্র করে, অ্যারিথমেটিক প্রুফ দ্যাট জিওমেট্রিক্যালি রং, অর্থাৎ অ্যারিথমেটিক্যালি ঠিক আছে বাট জিওমেট্রিক্যালি ইট ইজ ইম্পসিবল। কারণ এতটাই ছোট রুম ছিল, যেই রুমে 146 জনকে রাখা কোনো মতেই সম্ভব ছিল না, যে কারণে এই কথাটা বলেছিল। সো এটা মনে রাখলেই হবে, আর বাকি ডিটেলস আমি এখানে বলছি না। ওকে, নেক্সট চলে আসবো রবার্ট ক্লাইভ। আগেই বলেছি রবার্ট ক্লাইভ মেনলি ভারতবর্ষে যখন প্রথম আসে, এক্সাক্ট টাইম ছিল 1743, অ্যান্ড 1743-এ ভারতবর্ষের সাউথ ইন্ডিয়া প্রথম আসে অ্যাজ এ শপকিপার ইন মাদ্রাস এরিয়া, অ্যান্ড লেটার রবার্ট ক্লাইভ বিকেম the highest military officer as well, military officer of or army officer of company, and later he transferred to Bengal area because failure of Roger Drake. Even Robert Clive was a brilliant person in terms of his personality and his diplomatic technique. Because of his diplomatic technique, অনেক সময় তাকে প্রমোট করা হয়েছে, ইভেন তার থেকে সিনিয়র পার্সন থাকা সত্ত্বেও তাকেই প্রমোট করা হয়েছিল। এবার রজার ড্রেগের পরবর্তীকালে রবার্ট ক্লাইভকে আনা হয়। ইভেন বলা হয় রবার্ট ক্লাইভের থেকে সিনিয়র পার্সন কোম্পানির মধ্যে অবস্থান ছিল, যেমন ভ্যানসিটার বাদে ভ্যালিস্ট আরও পার্সন ছিল, তাদেরকে বসানো যেত, কিন্তু তার এত অল্প বয়সে এত সুন্দর ডিপ্লোম্যাটিক টেকনিক ছিল, যে কারণে তাকে প্রমোট করে বেঙ্গল এরিয়াতে রাখা হবে। তো টাইম পিরিয়ড এক্স্যাক্টলি এখানে বলা হয়েছে 1758 থেকে 60, বাট এক্স্যাক্ট নভেম্বর মান্থ থেকে আফটার ব্যাটল অফ পলাশির যুদ্ধ হবে জুন মাস, ঠিক 1757 নভেম্বর মাস থেকে রবার্ট ক্লাইভকে এই পদে নিয়োগ করা হবে। বাট এখানে এক্স্যাক্ট টাইম আমি বলে দিয়েছি 1758, তো যদি এক্স্যাক্ট টাইম কোথাও মেনশন থাকে সেই হিসাবে দেখবে। সো হি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই ক্যালকাটা কাউন্সিল। সেই সময় যতগুলো প্রেসিডেন্সি ছিল, অর্থাৎ প্রেসিডেন্সি টাউন বোম্বে, মাদ্রাজ, ক্যালকাটা, প্রত্যেকের সেপারেট কমিটিও ছিল তাদের হাইয়েস্ট অথরিটিকে নিয়োগ করার জন্য। তো তেমনই ক্যালকাটা কাউন্সিল ছিল ফোর্ট উইলিয়ামের জন্য। সেই হিসাবে জুনিয়র হওয়া সত্ত্বেও রবার্ট ক্লাইভকে এই পদে বসানো হয়েছে। দেন মোস্ট ইম্পর্টেন্ট, হি ইজ কনসিডার অ্যাজ দ্য ট্রু ফাউন্ডার অফ ব্রিটিশ রাজ ইন ইন্ডিয়া। ইভেন বলা হয় তার ডিপ্লোম্যাটিক টেকনিক যদি না হতো হয়তো ব্রিটিশরা ভারতবর্ষে রাজ করতো, কিন্তু হয়তো একটু দেরি হতো। একমাত্র তার জন্যই বলা হয় ইনিশিয়ালি যে স্টেপগুলো নিয়ে থাকবে অল আর সাকসেসফুল। ইভেন এতটাই কারাপ্টেড হয়ে যায় পরবর্তীকালে, প্রথম দিকে আসবে বললাম যে অ্যাজ এ শপকিপার হয়ে, আর যখন যাবে ফুললি ভারতবর্ষের অর্ধেক সম্পদ লুটে নিয়ে চলে যাবে, যে কারণে তার বিরুদ্ধে কেস চলতে থাকে। দেখো, পলাশির যুদ্ধ নয় শুধু, পলাশির যুদ্ধের পর আবার বক্সার যুদ্ধ হবে, তার সেই যুদ্ধের পর এত টাকা কারাপ্টেড নিয়ে যাবে। ইভেন বলা হয় পলাশির যুদ্ধের পর থেকে ধীরে ধীরে ব্রিটিশ কোম্পানি তো পার্লামেন্ট থেকে, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট থেকে টাকা পয়সা নেওয়া দেওয়া অলমোস্ট বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ আর টাকা পয়সা আনতে হতো না। ইভেন পরবর্তীকালে এটাও দেখানো হয়েছে যে কোম্পানি লসে রান করছে, দেখছি আগে সেটা। সো আফটার দ্যাট হি ওয়েন্ট ব্যাক টু ইংল্যান্ড 1760। দেন নেক্সট ভ্যানসিটার 1760 থেকে 1765, বাট এক্স্যাক্টলি যদি বলা হয় 1764 থেকেই ট্রান্সফার হয়ে যাবে পাওয়ার, ট্রান্সফার টু রবার্ট ক্লাইভ এগেন আফটার ব্যাটল অফ বক্সার, অর্থাৎ অক্টোবর পর থেকে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে রবার্ট ক্লাইভ। তো একই বছরেই ট্রান্সফর্ম হচ্ছে, সো জাস্ট টাইমটা মনে রাখলেই হবে। দেন ডিউরিং হিজ টাইম ফ্রেঞ্চ পাওয়ার ওয়াজ অ্যাবলিশড। ফ্রেঞ্চ এবং ব্রিটিশদের যুদ্ধ হয়ে, সে যুদ্ধ কী হয়েছিল জাস্ট তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করে জানাবে, কারণ অলরেডি যাদের পড়ানো হয়েছে তাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করছি যে তো সবাই মনে রেখেছো কোন যুদ্ধের মাধ্যমে ফ্রেঞ্চদেরকে হারানো হয়েছিল। দেন ব্যাটল অফ বক্সার ওয়াজ ফট
1764 22 অক্টোবর ব্যাটল অফ বক্সারের জন্য সেপারেট ভিডিও থাকবে, ডোন্ট ওয়ারি, জাস্ট ফ্যাকচুয়াল ইনফরমেশনটাই মনে রাখা আপাতত। দেন ট্রিটি অফ এলাহাবাদ ওয়াজ সাইন্ড ইন 1765। ট্রিটি করার জন্যই একমাত্র আবার এগেইন রবার্ট ক্লাইভকে নিয়ে আসা হবে, এবং এই সময় রবার্ট ক্লাইভ এসে এগেন এক ডিপ্লোম্যাটিক প্ল্যানিং শুরু করবে। সেই ডিপ্লোম্যাটিক প্ল্যানিংগুলো কি? যেমন রবার্ট ক্লাইভ এসে এগেইন তাকে গভর্নর পদে দেওয়া হবে। এখন বলছি গভর্নর অফ বেঙ্গল, নট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এরপরে টার্মটা চেঞ্জ হবে। এই সময় আরও একটা কথা বলা হয় যে রবার্ট ক্লাইভ একা নয়, তার সাথে ভ্যালিস্ট, ইভেন ইনিশিয়ালি রবার্ট ক্লাইভ দেন ভ্যালিস্ট দুজনে মিলে গভর্নরশিপ চালিয়েছিল। সো হি ইন্ট্রোডিউস ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম। হোয়াট এ ইউনিক সিস্টেম হি ইন্ট্রোডিউস। ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম একটু আগে বললাম, দ্বৈত শাসন ব্যবস্থা। এবং একটা কথা মনে রাখো, দেখো ব্রিটিশ কোম্পানির যে প্রথম রাস্তা খুলে দিয়েছিল 1717, সেটাও দিল্লির সুলতান বাংলাতে বিজনেস করার জন্য। 1717 যেটাকে বলা হয় ব্রিটিশ কোম্পানির মেঘনা কাটা। হাউ ডু মিন বাই মেঘনা কাটা? মেঘনা কাটা অ্যাকচুয়ালি ইটস এ কাইন্ড অফ সুপ্রিম ডকুমেন্টস, যেখানে পারমিশন থাকবে বাণিজ্য করার জন্য যার সাথেই হোক। মেঘনা কাটা মিনিংটাই এটাই যে সুপ্রিম ডকুমেন্টস। তো যাই হোক, ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম চালু করার পর এরপর থেকে কি করে সম্পদগুলো আমাদের দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে, অর্থাৎ বাইরে থেকে আর তখন আর টাকা পয়সার পরিবর্তে টাকা পয়সা হোক কিংবা গোল্ড আর ব্যাক করে নিয়ে আসতে হচ্ছে না। অর্থাৎ প্রথম দিকে তো গোল্ডই দিয়ে, গোল্ডের পরিবর্তে গুডস, এগেইন গুডস সেগুলো নিয়ে গিয়ে বিক্রি করে আবার এগেইন গোল্ড। তো এই পলিসিটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে ডুয়াল গভর্নমেন্টের পর থেকেই অলমোস্ট বলা হয়, যেখানে 1765-তে দিওয়ানি রাইটের কথা বলা হয়। দিওয়ানি রাইট থেকে পুরোটা ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। এর সময় আরও একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যেটা একটু আগেই বললাম, দিওয়ানি রাইট অর্থাৎ রেভিনিউ কালেকশন রাইট অ্যাকর্ডিং টু এলাহাবাদ ট্রিটি। অ্যান্ড ফার্স্ট মাইসোর ওয়ার হ্যাপেন্ড। মাইসোর যুদ্ধ কেন হয়েছে, মাইসোরের সেপারেট বিরুদ্ধে জেনে যাবে, অসুবিধা নেই। ফার্স্ট মাইসোর ওয়ারে বলা হয় মাইসোর অবশ্যই জিতে যাবে, হায়দার আলী জিতবে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে। কীভাবে জিতবে, কেন জিতবে, তারও ফিচার্সগুলো ডিটেলস জানানো হবে। জাস্ট ফ্যাকচুয়াল ইনফরমেশন আপাতত জেনে রাখো, বাকিটা ডিটেলস পরে বলে দেওয়া হবে। অ্যান্ড দেন জন কার্টিয়ার, দেখো ঘটনাটা মনে হচ্ছে একটা ছোট্ট একটা ঘটনা। জন কার্টিয়ারের টাইম পিরিয়ড 69 to 72। এখানে এই কথাটাই, অর্থাৎ এই ইনফরমেশনটাই বারবার পরীক্ষা এসেছে। ডিউরিং হিজ টাইম ফেমাস ইনসিডেন্ট ফেমান অফ বেঙ্গল ওয়াজ হ্যাপেন্ড। 1770। দেখো এই বেঙ্গলের ফেমাইনটা এতটাই বাজে অবস্থা ছিল, এটা বর্ণনা করা খুব টাফ। সেই সময় অলমোস্ট বলা হয় এই ফেমাইনের কারণে একে তো ডুয়াল গভর্নমেন্টের জন্য ইকোনমিক ক্রাইসিস শুরু হয়ে গেছে। ইভেন কৃষকদের অবস্থা এতটাই খারাপ, একদিকে ফেমাইন, একদিকে কৃষকদের ট্যাক্স সিস্টেম অনেক বেড়ে গেছে, কেউ টাকা দিতে পারছে না, তবুও জমি জায়গা জোর করে কেড়ে নেওয়া হচ্ছে। এবং ফেমাইনের কারণে বলা হয় 1/3% ওয়ার ডেথ, মানে 1/3% অফ পিপুল ওয়ার ডাইড বিকজ অফ দিস ফেমাইন অনলি। বুঝতে পেরেছো কী পরিস্থিতি? আর এখন তো করোনা সবে তো শুরু, যদি সবাই সচেতন না হোক কী অবস্থায় দাঁড়াবে ঈশ্বরই জানে। যাই হোক, সবাইকে তো বলো বারবার করে একটাই কথা, ঘরে থাকার চেষ্টা করো। এনিওয়ে, তো এই ইকুয়েশনে 1770-এ বলা হয় বেঙ্গল এরিয়াতে মোর দ্যান 1 crore মানুষ মারা গিয়েছিল। ইভেন তা সত্ত্বেও দেখো মৃত্যুর কারণ হিসাবে এদের এগ্রেসিভ পলিসি, ইকোনমিক পলিসি, জোর করে টাকা আদায় করা, জোর করে ট্যাক্স কালেকশন করা। এবং এরপরও ব্রিটিশ কোম্পানি ব্রিটিশ পার্লামেন্টকে গিয়ে বলছে আমাদের কাছে টাকা নেই, টাকা লাগবে। তারপরে ব্রিটিশ কোম্পানি কিছু টাকা দিয়ে থাকবে, ইভেন তার 1 বছর পর আবারও বলবে আমাদের টাকা লাগবে। তখন ব্রিটিশ পার্লামেন্ট ভাববে এটা কি শুরু হয়েছে, এটা কি ছেলে খেলা নাকি? দেন দে রিয়ালাইজড অ্যান্ড টু রেগুলেট দ্য কোম্পানি, দ্য রেগুলেটিং অ্যাক্ট কেম ইনটু পিকচার। বুঝতে পারলে? দ্য রেগুলেটিং অ্যাক্টটা আনার কারণই ছিল এদের কারাপশান। যখনই সেই সময় কোনো কোম্পানির প্রধান কোনো ব্যক্তি হতো, যেই হতো না কোনো, অর্থাৎ যে লঙ্কা যাবে সেই রাবণ হবে, তো মোস্টলি কারাপ্টেড পার্সন হতো। এমন নয় যে প্রত্যেকেই কারাপ্টেড হতো, কিছু কিছু ভালো পার্সনও রয়েছে, মানে ছিল সেই সময় গভর্নরের মধ্যে। যেমন রিপনকেও পাবো আমরা অনেক ভালো ভালো কাজ করতে, দেখবো।
ইভেন অনেক ব্যক্তিই পাবো, টাইম টু টাইম যখন পড়াবো তখন বলে দেবো। ওয়ারেন হেস্টিং কিছু কিছু স্টেপ তো ভালো নিয়েছিল, বাট কিছু কিছু ইন্ডিয়ার সাপোর্টে নেওয়ার কারণে তাকে আবার বাধ্য হয়েছে আর টাইম পিরিয়ডের আগে ছেড়ে দিতে হয়। এই অনেক কাহিনী পাবো। হ্যাঁ, তার মানে এই নয় যে প্রত্যেকেই ভালো কাজ করেছে কিংবা প্রত্যেকে খারাপ কাজ করেছে, আছে অনেকেই খারাপ ভালো মিক্স করে। তো যাই হোক, আমি ভিডিওটা বেশি বড় করছি না, অনেক কষ্ট হলেও একটু কাইন্ডলি ইনফরমেশনগুলো লিখে নেওয়ার চেষ্টা করবে, আদারওয়াইজ ফুললি ইউজলেস। আর সবাইকে বারবার একটা কথাই বলবো, প্লিজ একটু কোঅপারেট করার চেষ্টা করো। সো নেক্সট ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ, গুড লাক, গুড নাইট।